যে বিভিন্ন সমস্যা থাকে, মেয়েদের পিরিয়ডসের সমস্যা থাকে, আর অন্যান্য সমস্যা থাকে, সেগুলো যাদের সমস্যা থাকে তারা মোটামুটি জিমে আসলে অন্তত 6 মাস 8 মাস এক্সারসাইজ করার পরে না তাদের এই প্রবলেমগুলো সেটা দূর হয়ে যায়। এটা আমি বাস্তবেই দেখেছি। এবং এরকম এবার আমার যারা ছাত্রীরা আছে তারাও সহমত হবে যে বিভিন্ন ছাত্রীরা বিভিন্ন সমস্যা নিয়ে এসেছিল, কিন্তু সেই সমস্যাগুলো তারা যারা দীর্ঘদিন ব্যায়াম করেছে, 1 মাস 2 মাসে সম্ভব না, এবং দীর্ঘদিন 6 মাস 8 মাস একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চললে মোটামুটি সেটা ঠিক হয়ে যায়। এবং অনেক সমস্যার সমাধান, যে সমস্যার সমাধানের জন্য তারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, সেইটা জিমে ব্যায়াম করে হোক কি যোগাসন করে হোক, এইসব ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে তাদের এইটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এতে মাতৃত্বের কোনো সমস্যা দেখা না না না, কোনো সমস্যা হয় না, এতে কোনো সমস্যা, যে যারা বলে এটা একটা মিথ, এই নিয়ে কোনো ভুল ধারণা তৈরি হয়েছে, এতে কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নেই। তবে মানে যেটা বলবো যে মেয়েদের যে পিরিয়ডস চলাকালীন কি জিমটা করা ঠিক? আমার ব্যক্তিগত মত, এই নিয়ে অনেক বিতর্ক হতে পারে, আমার এই কথার পরেও বিতর্ক আসতে পারে, আমি কোনো বিতর্কে যাচ্ছি না। আমি ব্যক্তিগত মত বলছি যে ওটা তো 3-4 দিনের বিষয় থাকে, আর 3-4 দিন ওই ধরনের কোনো ব্যায়াম না করাই ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এমন হয় যারা প্রফেশনাল ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, বিভিন্ন প্রফেশনাল থাকে, তাদের ওইসব সময়গুলো তারা বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে তারা খেলাধুলো করছে, তারা জিমে যাচ্ছে, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমি বলি যে ওই 4টে দিন যদি কারোর ব্যায়াম বন্ধ থাকে তাতে বিশেষ কোনো প্রভাব পড়বে না, ব্যায়ামটা না করাই ভালো। তাহলে একটি বেশ কি বলবো, ওইটা স্পর্শকাতরের সবথেকে বড় দিস, ওইটা যতটা না শারীরিক তাতে মানসিক, মানে ওই সময়টাতে ওই সময় সমাজের না, ওই সময় সমাজের তো চাপ সৃষ্টি হয়, তার তো বড় কথা ওই যে মেয়েটা তখন সে যে কষ্ট সহ্য করে ওই সময়টাতে তার মানসিক অবস্থা অনেকটা ভেঙে পড়ে। ঠিক আছে, অতএব তাকে ওই 4টে দিন রেস্ট নিয়ে তারপরে আবার ব্যায়ামটা করলে ভালো। এটা আমার ব্যক্তিগত মত, আবার বলছি ব্যক্তিগত মতামত। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আবার আপনাদেরকে স্বাগত। আর আজকে কিন্তু বাংলাদেশ নয়, আজ আপনাদের জন্য রেখেছি একটু স্বাস্থ্য সচেতনতা। অনেকেই বলেন ছোটবেলা থেকে একটু দৌড়াদৌড়ি হাঁটাচলা করা প্রয়োজন, না হলে নাকি শরীরের বৃদ্ধি হয় না। কেউ কেউ বলে সারাদিন বসে রয়েছিস কেন, তুই তো বড় হবি না। কি করতে হবে? মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। আর প্রকৃতিও আমাদেরকে কিন্তু ঠিক সেভাবেই বিভিন্ন সময়ে মাঠে বিভিন্ন খেলাধুলা উপহার দিয়েছে। আর প্রতিটি খেলাধুলাতেই রয়েছে স্বাস্থ্যের জন্য বিশেষ উপাদান। এর বাইরে আরো একটা সময় রয়েছে, একটা সময়ের পর থেকে মাঠে খেলতে যাওয়াটা শিশুদের কাছে বা কৈশোর বয়সে বেশ অস্বস্তিকর। যারা প্রফেশনালি খেলা করেন তাদের বিষয়টা আলাদা, তখন তারা শরীর চর্চার জন্য ভাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাবা মায়ের আরো একটা ট্রেন্ড দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে জিমে দেওয়া, জিমনাস্টিকে দেওয়া। এবারে প্রশ্ন হচ্ছে, আসলে এই ছোট ছোট বাচ্চাদেরকে জিমনাস্টিকে পৌঁছে দেওয়া, জিমে পৌঁছে দেওয়া বা যোগ ব্যায়াম করা ইত্যাদি, এটা কতটা স্বাস্থ্যসম্মত? এর পেছনে কি কোন রকম কোন খারাপ কিছু প্রভাব পড়তে পারে ওই বাচ্চাটার উপরে? আমরা বলি যে ব্যায়াম করলে মানসিক বিকাশ হয়, শারীরিক এবং মানসিক বিকাশ। তো আসুন, এই যে প্রসঙ্গগুলো, এই যে প্রশ্নগুলো আমাদের সবসময় ঘুরপাক খাচ্ছে, জিম করলে এটা হতে পারে, জিম করলে ওটা হতে পারে, বাচ্চাদের যোগব্যায়ামে দিচ্ছ, এটা হয়ে যেতে পারে, বাচ্চাকে ফুটবল খেলতে দিচ্ছ, বাচ্চার পা মোটা হয়ে যেতে পারে, বাচ্চার বুদ্ধি কমে যেতে পারে, মেয়ে সন্তান তাকে তুমি জিমে পাঠাচ্ছ। মেয়েদেরকে জিম করতে নেই, জিম করলে মেয়েদের বড় হলে বিভিন্ন সমস্যা হয়। এইরকম হাজারো সমস্যা নিয়ে কিন্তু এই স্বাস্থ্য সচেতনতার দিকটা, আমরা বলি স্বাস্থ্য সচেতনতা, আদতে কতটা, এই বিষয় নিয়ে আজকে আপনাদের জন্য রেখেছি, আপনাদের সামনে এনেছি আমাদের আরো একজন, যিনি শরীর চর্চা করে দীর্ঘ বছর কাটিয়ে দিলেন। বলবো বিগত প্রায় 30-35 বছর তো কমপক্ষে, নাকি 33 বছর এই স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে কাটিয়ে দিলেন।
রাজীব সরকার আমার, আর সব থেকে বড় বিষয়, খুব ভালো লাগার বিষয়, আমার বাল্য বন্ধু, ক্লাসমেট। তাই আমি হয়তো তুমি যখন খুশি আমরা আলোচনা করতেই পারি, এটা কিন্তু দর্শকরা সেভাবে নেবেন না, কারণ ও আমার খুব ভালো বন্ধু, এটা আমার অহংকার, আমার গর্ব। তো রাজীব এর কাছে আমরা বেশ কিছু প্রশ্ন রয়েছে। রাজীব, আজকে আমাদের দর্শকরা আশা রাখে স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানবে, আজকে আশা কিন্তু রয়েছে আমাদের। অবশ্যই। তো সবার আগে আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্ট এই পডকাস্ট স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন করব, এই যে জিমন্যাস্টিক, জিম, যোগব্যায়াম বা যোগা, এই যে অনেকগুলো পার্ট, এই পার্টগুলোর এক একটা ছোট ছোট অংশ এই এক ছাতার তলায় এনে কিভাবে আমরা এগোনো চাই, কি বলবো তাকে, এবং এটার প্রয়োজনীয়তা কি, বা এই পার্টগুলো একটু যদি আলগা আলগা করে দেওয়া হয়। কেউ বলছে যে জিম করা ভালো, কেউ বলছে না যোগা করা ভালো, কেউ বলছে যোগব্যায়াম করো, কেউ বলছে দূর ওসবের দরকার কি আছে, মাঠে দৌড়াদৌড়ি করো না, এর উপরে কিচ্ছু নেই। এবার বলবো, এই পার্টগুলোকে যদি একটু আমাদের দর্শককে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে পরবর্তী আলোচনায় যেতে আমাদের বেশ সুবিধা হবে কিন্তু। আচ্ছা, দর্শকদের নমস্কার। প্রথমেই বলি যে অপূর্ব আমার ছোটবেলার বাল্য বন্ধু, স্কুলে একসাথে অনেক দীর্ঘদিন পড়াশোনা করেছি। অতএব আমাদের কথার মধ্যে যদি কোনো সময় তুই তকারি হয়, দর্শক আপনারা কোনো খারাপভাবে নেবেন না। যাই হোক, এই প্রশ্নটা প্রথমেই বলি যে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা থাকে, এবং বেশিরভাগটা ধারণা তৈরি হয় যে লোকের মুখে শুনে, যে অমুক বলেছে কিন্তু নিজে করেনি। কারণ এক্ষেত্রে আমি গত 33 বছর ধরে আমি এই লাইনের সঙ্গে যুক্ত আছি, জিমের ব্যায়ামের সঙ্গে। এবং আমি শুধু ব্যায়ামটাকে ব্যায়াম মানে আমি যখন ব্যায়ামে ঢুকেছিলাম, সেই সময় আমার টার্গেট ছিল আমরা স্টেজ কম্পিটিশন করব। তা সেই সময় একটা সময় আমরা বডি বিল্ডিং মানে ব্যায়াম করে বডি বিল্ডিং কম্পিটিশন করেছি। তারপরে বডি বিল্ডিং কম্পিটিশন করার পরে যখন একটু বয়স হয়েছে, তখন আস্তে আস্তে ট্রেনিংয়ে ঢুকেছি, ট্রেনিং করিয়েছি, ফিজিওথেরাপি কোর্স করা, এগুলো সব তো করেছি। এবার আমাদের একটা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশন, সে তার সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন তার সঙ্গে রয়েছি, তার সহ সম্পাদক আমি। এবং আমাদের ন্যাশনাল বডি IBBFF এর হচ্ছে ন্যাশনাল জাজ, বডি বিল্ডিংয়ের ন্যাশনাল জাজ এই মুহূর্তে আমি। তা আমি বাংলা তথা আমার বনগাঁর ছেলে, বনগাঁর তথা বাংলার থেকে আমি ন্যাশনালে গিয়ে বিভিন্ন ন্যাশনাল গেমগুলোয় বডি বিল্ডিংয়ে আমি জাজমেন্ট করি। যাক, আমার কাছে বিভিন্ন দিনে আমিও বনগাঁর ছেলে, তো বনগাঁর সমস্ত জনসাধারণের এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আমাদের আরো একবার শুভেচ্ছা জানাবো রাজীবকে। তার কারণ ন্যাশনাল লেভেলে ও জাজমেন্ট করছে, এটা আমাদের জানা ছিল না। ফলে এটার জন্য আমার অহংকার বোধ হচ্ছে যে রাজীব আমার বন্ধু। আশা করি বনগাঁর সমস্ত মানুষ, সমস্ত জনগণের কিন্তু এটা একটা অহংকার এবং গর্ব, রাজীব সরকার। যাই হোক, মানে যেটা আমাদের সময় আমরা যখন ব্যায়াম শুরু করেছিলাম, সে সময় তো একটা আমাদের স্থানীয় অঞ্চলে, দাদা বনগাঁর কথাই বলি, আমাদের একটা খেলাধুলার একটা জগৎ ছিল, সেটা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলি আমরা দেখেছি, যে করুক না কেন কোনো না কোনো খেলায় যুক্ত। এবং হ্যাঁ, এবং খেলাধুলো যখনই করা হবে, যে খেলাধুলো হোক না কেন, সে জিম হোক, সে ব্যায়াম এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, জিমে গিয়ে হোক, ফুটবল খেলা হোক, ক্রিকেট, যে খেলাই করা হোক না কেন, খেললে কিন্তু একটা তার সুফল আছে, উপকার আছে, যে কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। যদি কেউ বলে যে ফিটনেস মানে হচ্ছে শুধু মাঠে কে ভালো দৌড়তে পারে, আচ্ছা যারা ওয়েট লিফটিং করে তারাও তো তাদের মতন করে বলতে পারে যে মাঠে দৌড়ে কিছু হবে না, কে কত ওয়েট ক্যারি করতে পারে। অর্থাৎ ফিটনেস লেভেলটা, ফিটনেস জিনিসটা কিন্তু ওই একটা জায়গায় সীমাবদ্ধ না, যে শুধু মাঠে দৌড়লেই ফিট থাকবে, আর জিমে গিয়ে ডন বৈঠক মারলে সে ফিট হবে না, কিংবা যোগাসন করলেই সে ভালো থাকবে আর জিমে গেলে সে ভালো থাকবে না, এটা কোনো ব্যাখ্যা নেই। যারা জানে না তারা এই ধরনের কথাবার্তা বলে। তবে আমি মনে করি ছোট যারা বাচ্চারা আছে তাকে দেখতে হবে তারা কি ধরনের খেলাধুলা পছন্দ করে। তারা যদি কোনো দৌড় পছন্দ হয়, তাদের দৌড়ানোর ব্যবস্থা করা হোক।
সাঁতার কাটতে ভালোবাসে সাঁতার কাটে, যারা মনে করবে যে যোগাসন আমি ভালো শিখতে আগ্রহী তাদের যোগাসনে দেওয়া হোক। কেউ যদি মনে করে যে আমি জিমে যাব, জিমে গিয়ে জিমের সঙ্গে ট্রেনিং করবো, সেক্ষেত্রে সেটা করা যেতেই পারে। কিন্তু আমি এক্ষেত্রে বললো সমস্ত বিষয়ে, যেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, দৌড় হোক, সাঁতার হোক কিংবা জিম হোক, সেখানে ভালো ট্রেনারের আন্ডারে থেকে করাটাই আগে করতে হবে। আগে ঠিক করতে হবে যে ভালো ট্রেনার কে আছে, কারণ জিমে আমাদের জিম সংক্রান্ত বিভিন্ন অনেক ট্রেনার থাকে, কিন্তু দেখা যায় যে প্রথমে তো বোঝা যায় না, বোঝাটা সম্ভব না। তবু তার সম্বন্ধে মোটামুটি একটু জানলেই বোঝা যাবে যে কে দীর্ঘদিন ধরে এখানে রয়েছে, কে দীর্ঘদিন ভালোভাবে কাজ করেছে, কাজ করছে। কেননা কোনো একটা দেখলাম, আমি উদাহরণ দিই, যে ধরুন একটা দোকান, যে একটা কাপড়ের দোকান হতে পারে, দীর্ঘদিন ধরে সে ভালোভাবে ব্যবসা করছে, তার মানে বুঝতে হবে সে কিন্তু মার্কেটের সততার সঙ্গে ব্যবসা করছে। এবং যে সততার সঙ্গে ব্যবসা করবে না, যে দোকানদার, সে কিছুদিন ব্যবসা করার পর দোকানটা বন্ধ হয়ে যায় কিংবা দোকানে খরিদ্দার কমে যায়। সেরকমই ফিটনেসের ক্ষেত্রেও একই, যে ভালোভাবে কাজ করবে তার কিন্তু একটা সুনাম আস্তে আস্তে চলেই আসবে, এবং তার দ্বারা যদি কোনো ক্ষতি হয় সেটাও মার্কেটে প্রচার হয়ে যাবে যে এ ভালো শেখায় না, কি এর কাছে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি বলবো প্রতি দর্শক যারা আছেন বাড়িতে, যারা বাচ্চারা আছে, শুধু তাদের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের অন্তত কোনো না কোনো খেলাধুলার মধ্যে আপনারা যুক্ত করুন। তাতে কি হবে, আগামী ভবিষ্যতে তাদের পক্ষে ভালো হবে। এই যে তাহলে কি আমরা একটি বাচ্চার জন্য কোন ট্রেডটা ভালো হবে, যোগ, জিম বা যোগা যেটা বলছি আমরা? ঘটনা হচ্ছে আমাদের, যদি আমরা ভারতীয়, আমাদের এখানে যে কালচারটা চলে, আবার আমেরিকার যে কালচারটা এক না। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমেরিকা বা ইউরোপ কান্ট্রি সব জিমগুলো আছে, সেই সব জিমে খুব অল্প বয়স থেকে, মোটামুটি ধরুন 7, 8, 9, 10 বছর বয়স থেকেই তাদের জিমে ঢুকিয়ে দেওয়া হয়, এবং টোটালটাই তাদের দায়িত্ব দেওয়া ট্রেনারের উপর। ট্রেনার ঠিক করে যে জিমে তারা কী ধরনের ব্যায়াম করবে। অনেকের ধারণা যে জিমে গেলেই শুধু লোহা লক্ষ্য টানাটানি করতে হবে, এইটা টানতে হবে, বাইসেপস মারতে হবে, তা না। একটা জিমে সব রকম, মানে জিম একটা ছাতার মতন, তার তলায় সব কিছু হয়। তার তলায় তো যোগাসন হতে পারে, তার তলায় তার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, তার তলায় আছে লাইট ওয়েট ট্রেনিং হতে পারে, তার ওখানে হেভি ওয়েট ট্রেনিং, বডি বিল্ডিং, ফিটনেস অনেক কিছু হতে পারে, জুম্বা হতে পারে, হ্যাঁ, এইসব বিভিন্ন সব কিছু হতে পারে। এবার সেটা ঠিক করবে ট্রেনার, সে কী হবে। এবার আগের থেকে যদি কোনো অভিভাবক একটা মাইন্ড সেট করে নিয়ে বসে থাকে যে না, জিমে গেলেই মনে হয় আমার সন্তানকে ট্রেনার লোহা লক্ষ্য দিয়ে ব্যায়াম করাবে, হ্যাঁ, এটা ভুল ধারণা। আমার মনে হয় যে সঠিক যারা প্রশিক্ষণ দেয় জিমে, তাদের সঙ্গে আলোচনা করে তার বাচ্চার ক্ষেত্রে, তার বাচ্চার যে বয়স অনুযায়ী কী ধরনের ব্যায়াম করানো উচিত, সেটা নিয়ে তাদের আলোচনা করলে ভালো হয়। তাহলে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, যে জিম যাকে আমরা বলতে পারি, ফুল ফর্ম যদি বলা হয় তাহলে বলা হয় জিমনেশিয়াম। মানে এর ভেতরে শরীর চর্চার যাবতীয় সামগ্রী, যাবতীয় ট্রেন্ড গুলো যা যা আছে, যে যে সেগমেন্ট গুলো আছে, সমস্তটাই জিমের মধ্যে থাকবে। তাহলে একটি পূর্ণাঙ্গ জিম হতে পারে। বাট সেই ট্রেনারের এই সমস্ত বিষয়ে দক্ষতা বা আংশিক দক্ষতা বা পূর্ণ দক্ষতা থাকা একান্ত কাম্য, অবশ্যই, তাই তো? আচ্ছা, এইবার বলি, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে একটি বাচ্চাকে কত বয়স হলে জিমে দেওয়া যায়? আমার মানে ব্যক্তিগত ধারণা, এটা ব্যক্তিগত কথা বলছি, এই বিষয়ে অনেক বিতর্ক থাকতে পারে, আমি কোনো বিতর্ক আমি যেতে যাচ্ছি না। আমার ব্যক্তিগত ধারণা, একটা বাচ্চা 11 থেকে 12 বছর বয়স হয়ে গেলে জিমে দেওয়া যেতেই পারে। ঠিক আছে, জিমে মানে তখন জিমে নয়, জিমনেশিয়াম, শুধু জিম না, এখন শর্ট ফর্ম সব জিমেই বলে। জিমের কথাই এখন সব অনেকে বুঝে জানে যে জিমে গেলেই হবে। দেওয়ার পরে সে কি কোন ট্রেডে যাবে সেটা, হ্যাঁ, এবার তাকে ট্রেনার ঠিক করবে, তাকে কি যোগাসন শেখাবে, কি প্রাণায়াম শেখাবে, কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেখাবে, কি শেখাবে, যা সেটা ট্রেনার ঠিক করে দেবে যে এই ধরনের তার ব্যায়াম করা উচিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি বডি, বয়স, তার বডি ওয়েট, তার হাইট, বিভিন্ন জিনিস দেখে, তার আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু দেখে তারপরে একটা ট্রেনার, ভালো ট্রেনার, তার একটা ব্যায়ামের চার্ট ঠিক করে দেয়, তার ডায়েট চার্ট ঠিক করে দেয়।
হ্যাঁ, সবার ক্ষেত্রে একরকম হয় না, এটা এক একজনের ক্ষেত্রে একরকম হয়। এবারে আরেকটা বিষয় এখানে দাঁড়িয়ে, জিম মানেই আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে 18, 20, 17 বা 15 পর থেকেই যে জিমে যেতে হবে, জিমে গিয়ে ওয়েট লিফটিং করতে হবে। জিম এক কথা আমরা যা বুঝি, জিম মানে তুলতে হবে, জিম মানে আছে, হ্যাঁ এটা ধারণা, জিম একটা বেশ কি বলবো, একটা হিউম্যান ব্যাপার। এই করতে গেলে একটু বাচ্চাদেরকে ওয়েট লিফটিং বা অন্যান্য যে সমস্ত ট্রেড গুলো, লোহা লক্করের ট্রেড, এখানে যেতে গেলে একটি বাচ্চার কত বয়স হওয়া প্রয়োজন? আবার বলি যে এটা আমার ব্যক্তিগত মত, এক একজনের এখন থাকতে পারে, তবে আমি মনে করি যে যদি লোহা টানাটানির ব্যাপারটা থাকে জিমের গিয়ে, সেক্ষেত্রে মোটামুটি 18 বছর, হ্যাঁ 18 বছর পর থেকে করলেই ভালো হয়। কি সমস্যাটা হয়, যেটা আমি ব্যক্তিগত অনুভব করেছি, যে ব্যায়াম যদি একটু লোহা তখন মাসেল না ডেভেলপ হয়। এবার মাসেল ডেভেলপ আমরা পড়তে বসলাম তো, মানে আমিও দেখেছি, আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে পড়তে বসলে হয়তো হাত লিখতে একটু বাইসেপসটা একটু দেখে নিলাম যে বাইসেপসটা কি হচ্ছে। এবার কি হয় যে পড়াশোনার দিকে যে মনোযোগটা থাকা উচিত সেটা না হয় বাইসেপে চলে আসে। এবার জিমে গিয়ে একটু ওয়েট ট্রেনিং করলে মাসেল ডেভেলপ হবে। এবার যখনই মাসেল ডেভেলপ হবে, আয়নার সামনে দেখতে ভালো লাগবে, এবার তার কিন্তু সবসময় ওই মনোসংযোগ থাকে বডির দিকে। এবার খালি গায়ে বসলাম, কিছু লেখালেখি করছি, কি বই পড়ছি, পড়তে হয়তো হাতে একটা বই রয়েছে, মনে করছে ওইটাই একটু বাইসেপস খাল মেরে নি, ঠিক আছে, এইটা হয়। এই জন্যে কি হয়, মনোসংযোগটা যাতে নষ্ট না হয়, যার জন্যে ধরুন কোনো বাচ্চা ফুটবল খেলছে, এবার পড়াশোনা করতে সে কিন্তু ফুটবল স্কিল দেখাবে না, তার কাছে বল নেই, মাঠ নেই, কিন্তু ব্যায়াম করে এসে কিংবা ব্যায়াম মানে পড়তে মানে ব্যায়াম করে এসে পড়ুক, কিংবা পড়ার পরে ব্যায়াম করতে যাক, ওই বসে একটুখানি একটু দেখার যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য মোটামুটি দেখা যায় একটা ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, 18 বছর বয়স হয়ে গেল, তার একটু ম্যাচুরিটি আসলো, তখন তারপরে ব্যায়ামে দিলে এটা ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মত। এটা তো একটা মেন্টাল ব্যাপার, এটা তার মানসিক একটা বিষয়, যে সে এই বিষয় করছে, সে তার শো আপটার জন্য করছে, এটা ব্যাপার। এর বাইরে কোনো শারীরিক গঠন প্রণালীর মধ্যে কি কিছু সমস্যা থাকতে পারে? না, ব্যায়াম করলে কোনো সমস্যা নেই, যদি সঠিক পদ্ধতিতে জিমের কথা বলছি আমি আবার বলছি, সে যদি সঠিক ট্রেনারের আন্ডারে থেকে সঠিক ব্যায়াম করে এবং সঠিক খাওয়া দাওয়া ঠিকঠাক করে, তাহলে কোনো রকম সমস্যা হবে না, এটা বলা যেতেই পারে। আমি একটি বিদেশি একটা জার্নাল পড়ছিলাম, যেখানে জিমের যিনি জনক ইসলাম ভদ্রলোক, তো তিনি বলছেন যে 18 পর থেকে, যেটা তুমিও বললে যে 18 পর থেকে একজনকে এটা করা উচিত, তো তিনি যে এক্সকিউজ গুলো দিয়েছেন যে 18 বছর পর্যন্ত আসলে আমাদের হাড় এবং মাংসপেশির সঠিক বৃদ্ধি হয়, এবং কি হয় তখন সে ন্যাচারালি এগুলো বৃদ্ধি হতে থাকে, ফলে সে সময় যদি জিম মানে ওয়েট লিফটিং, এটা ওটা, এই যে যাকে বলবো যে আর্টিফিশিয়াল যে বিষয়গুলো আছে আমাদের কিছু, এগুলো তো আর্টিফিশিয়াল, এইভাবে তৈরি করা মাসেল হলে সঠিক বৃদ্ধিতে, শারীরিক গঠন বৃদ্ধিতে বাধা প্রাপ্ত হয়। দেখুন, যে বলেছে নিশ্চয়ই সে, হ্যাঁ আমি তাকে আমি সম্মান জানিয়েই বলছি, আমার ব্যক্তিগত মত বলছি। এবার যেটা আগেও আমি বলেছি যে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সঠিক প্রশিক্ষকের কাছে গিয়ে করতে হবে, এবং আমেরিকার কালচার ইন্ডিয়ার কালচার কিন্তু এক না। কেন বলছি, আমার যে গুরুদেব শ্রী গৌর চক্রবর্তী, বনগাঁর স্বনামধন্য ব্যক্তি, সবাই জানে গৌর চক্রবর্তীর নাম, আমি সবসময় বলি স্যারের কথা। তা গৌর চক্রবর্তী একটা জিনিস আমাদের শেখাতেন, আমাদের ব্যায়াম করা যখন আমরা ওয়েট ট্রেনিং করা শুরু করি, তার আগে আমাদের কিছু যোগাসন দিয়েছেন, যে কিছু যোগাসন ছিল ব্যায়াম করার আগে, ওয়েট ট্রেনিং করার আগে করতে হবে, এবং কিছু যোগাসন আছে সেটা ব্যায়াম শেষ করার পরে করতে হবে। আমেরিকায় কিন্তু এই যোগাসনের কালচারটা কিন্তু সেই সময়, যে সময় উনি বলেছেন সে সময় কালচার ছিল না। এবার যোগাসনে কি হয়, যোগাসন করলে শরীরের ফ্লেক্সিবিলিটি
ঠিক থাকে। আর ওয়েট ট্রেনিং করলে মাসেলের স্ট্যামিনা বাড়ে। এবার কি হয় যে অনেক সময় হ্যাঁ দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ব্যায়াম ট্যাম করলে মাসেল স্টিফ হয়ে যায়, হাড় গোড়া তো শক্ত হয়ে যেতে পারে, কিন্তু যোগাসনটা করলে কি হবে সেটা স্মুথ হয়ে যাবে, অর্থাৎ ফ্লেক্সিবল এসে যায়। ঠিক আছে, যেটা কিন্তু আমেরিকায় উনি যেটা বলেছেন উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যদি একটা অল্প বয়সী ছেলে সে যোগাসন এবং ওয়েট ট্রেনিং যদি এটা সঠিকভাবে সে করতে পারে, মনে হয় না তার কোনো ব্যাঘাত সৃষ্টি হবে। এবং এক্ষেত্রে আমি একটা বলে রাখি, এখন ব্যাঘাত বলতে কেউ হয়তো এরা ভাবতেই পারেন যে ওয়েট ট্রেনিং করলে সে হাইট শর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে দেখা যায় যে অনেকেই এখানে বেটে হাইট শর্ট। এবার আমি পরে আসবো না সেখানে এই প্রশ্ন একেই বলছি, যে শারীরিক ব্যাঘাত ঘটানোর কথা আমি বলছি, সেখানে আমি এটাকে করে দিই ব্যাঘাত করার কথা, তার তো হাইটটা বাড়ছে না। তাহলে আমি বলবো যে যার হাইট দেখা গেলো 5 ফুট 5 ফুট 2 5 ফুট 3, সে কোনোদিন জিমে যায়নি, কোনোদিন ওয়েট ট্রেনিং করেনি, তাহলে তার হাইটটা শর্ট হলো কেন? এটা তো আমাদের ভারতীয়রা, আমাদের ভারতীয় বিশেষ করে বাঙালিরা, আমরা মিশ্র এবং সংকর জাতি, আমরা সংকর জাতি, আমাদের অরিজিন নেই, আমরা সংকর, বাঙালিরা সংকর জাতি। সে কারণের জন্যই কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে। আর্যরা কিন্তু একই রকম, আপনারা জানেন পাঞ্জাবিরা, দ্রাবিড়রা, এরা কিন্তু হাইটটাও এক, কালারটা এক, টিকালো নাক এবং গৌড় বর্ণ, চোখটা টানা টানা। আমরা আজকে বিদেশি যারা রয়েছেন, আমেরিকান যারা রয়েছেন বা অন্যান্য কান্ট্রিগুলোতে, যেমন চায়না বলুন, চায়নাতে কিন্তু সবার একটা নর্মাল হাইট, সবার চোখ দুটো বোঝা বোঝা মতন ছোট ছোট, এবং কি হয়েছে তাদের নাক কিন্তু সবার বোচা। এরা কিন্তু অরিজিন চায়না এরা, বা নেপালি। আমরা দেখলে বলতে পারি এই লোকটি নেপালি, এই লোকটি চায়না, এই লোকটা পাঞ্জাবি, আমরা বলতে পারি। কিন্তু বাঙালিদের মধ্যে কেউ কেউ আছে যে লম্বা ফর্সা মানে ঝকঝকে তক্তকে, আবার কেউ আছেন একেবারে কালো বেটে, যেটা নিয়ে ভারত মানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গন্ডগোল ছিল এই কারণে, ও প্রসঙ্গে যাচ্ছি না। তো আমরা সংকর জাতি বলে বোধহয় আমাদের এরকম নয় কি? না, এটা তো একটু প্রভাব পড়েই, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমি যেহেতু এই প্রশ্নটা যেটা করা হচ্ছে আমাকে, যে মানুষের ধারণা যে জিমে গিয়ে ব্যায়াম করলে তার শারীরিক কিছু ব্যাঘাত ঘটবে। এখন ব্যাঘাত ঘটবে বললে তো হাইট, আমি মনে করি ব্যাঘাত ঘটনা অনেক হাইটটা শর্ট হয়ে যায়, এটাকে ছাড়া অন্য কিছু ব্যাঘাত ঘটার তো। জিমের একটা জিনিস এখানটা আমি কিন্তু আরেকটু পরিষ্কার করি, জিম বলতে তথাকথিত জিমের কথা বলা হয়েছে, মানে তথাকথিত ওয়েট লিফটিং করবে, একটু বাইসেপ মারবে, এইসব যে সমস্ত জিনিসগুলো আছে যারা বড়রা মানে বডি বিল্ডিং এর জন্য। আসলে জিম মানেই কি হয়, জিম মানেই বডি বিল্ডিং করবে, সে গিয়ে তারপরে মঞ্চে কম্পিটিশন করবে, এইরকম একটা না 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 না, এই ধারণাটা একটা সময় পর্যন্ত ছিল, কিন্তু এখন কিন্তু জিমে ধারণাটা ফিটনেসে চলে এসছে। আমরা যে সময় ব্যায়াম করতাম সে সময়টা মোটামুটি আমাদের একটা ধারণা ছিল যে জিমে গিয়ে আমরা ব্যায়াম করবো, ব্যায়াম করে ভালো মাসেল তৈরি হবে, আমরা স্টেজে বডি বিল্ডিং করবো। কিন্তু এখন কিন্তু মানুষ বডি বিল্ডিং করার জন্য জিমে যায় না, মানুষ এখন বেশিরভাগ মানুষ যায় ফিটনেসের জন্যে। এবং এটা বলা যেতে পারে, মোটামুটি দেখা যায় যে হয়তো প্রতি বছরে যদি আমার যে জিম আছে, জিমে যদি 100 ছেলে ভর্তি হয়, 100 ছেলের মধ্যে একটা ছেলে সে চিন্তা ভাবনা করে যে আমি স্টেজে উঠবো, বডি বিল্ডিং করবো। বাদ বাকি যারা আসে, বিভিন্ন বয়সরা আসে, বিভিন্ন ক্ষেত্র থেকে তারা আসে, তারা ফিটনেসের উপরে বেশি জোর দেয়। এবার পরের প্রশ্নে আসি। অবশ্যই মানুষ জানতে চায় এই প্রশ্নগুলো, সেটা হচ্ছে আচ্ছা, অনেকে বলা হয়, অনেকে বলে, বিশেষ করে আমরা শুনেছি বলতে, জিম করছিস দেখিস, ধরে রাখিস, ছেড়ে দিলে কিন্তু মোটা হয়ে যাবি, ছেড়ে দিলে কিন্তু তোর এই ক্ষতি হয়ে যাবে, মাসেল গুলো নষ্ট হয়ে যাবে, তুই কিন্তু বুড়ো হয়ে যাবি ক্রমশ, এবং ছেড়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শরীরটা ভেঙে পড়বে। এর বাস্তবতা বা এর সঠিক সত্যতা কতটা? খুব ভালো প্রশ্ন করেছো। যাক, প্রথম বলি যে যেটা আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়, দীর্ঘদিন ধরে ফেস করতে হয়, যে কোনো নতুন ছেলে অথবা মেয়ে ভর্তি হতে আসলেই, যেই আসুন না আসলেই যেটা জিজ্ঞেস করে, দাদা জিম ছেড়ে দিলে কি ক্ষতি হবে? আমার একটা প্রশ্ন করে যে কি ক্ষতি হবে,
ক্ষতি জিনিসটা কি বলছে, না সবাই বলে যে জিম ছেড়ে দিলে ক্ষতি হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ক্ষতিটা কি? ক্ষতিটা যদি কোনো রোগ হয় তাহলে কি ধরনের রোগ হতে পারে? এবার ধরুন আমি চাই না, মানে আমার যে বক্তব্য চাই না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক। রোগ বলতে দেখা গেল তার ক্যান্সার হতে পারে, তার এইডস হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে, না বলতে হবে, তার সুগার হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে। এইগুলো জিম করলে আমার আগে ক্লিয়ার হতে পারে জিম করলে ক্ষতি হয়, কি ক্ষতি হয় আগে কি ক্ষতি হয় সেটা আমাকে বলতে হবে। যদি রোগের ক্ষতি হয় তাহলে আমি বলবো যে সেটা একটা দেখাতে হবে যে এ দীর্ঘদিন ধরে জিমের সঙ্গে যুক্ত, জিম ছেড়ে এই রোগটা হয়েছে। আমাদের ধরুন আপনি সুগার দিয়ে ধরুন, এখন বিভিন্ন এখন দেখবেন ঘরে ঘরে প্রায় সুগার, তাহলে এই যে সুগার রোগীগুলো, তার সুগারটা একটা ক্ষতি আশা করা যায়, শরীরে ক্ষতি। তাহলে যাদের বর্তমান দিনে যাদের সুগার, তারা অতীতে কি কোথাও জিম করেছে এটাকে জানতে হবে। মনে করুন একজন ব্যক্তি এই মুহূর্তে তার সুগার ধরা পড়লো, যদি শারীরিক ক্ষতি, মানে এখন যারা জিম করবে তাদের ভবিষ্যতে ক্ষতি হবে, ভবিষ্যতে সুগার হলো, তাহলে এখন যাদের সুগার তারা কি অতীতে জিম করেছিল? এটা বড় প্রশ্ন, কিন্তু বেশ বড় প্রশ্ন। ঠিক আছে, ক্ষতিটা কি হতে হবে? এবার যদি ক্ষতি হয়, যদি কোনো আমার কাছে কেউ আসলো ফ্যাট লস করার জন্য এবং জিম টিম করে সে ফ্যাটটা লস করলো, এবার সে আমার কাছে যে কদিন ছিল তার ফ্যাট লস হলো, দেখা গেল সে দীর্ঘদিন ব্যায়ামটা বন্ধ করে দিয়েছে, ব্যায়াম বন্ধ করে জিমে আসছে না, আসার ফলে তারপরে আবার 2-4 বছর পরে আবার যে ওয়েট নিয়ে সে জিমে ঢুকছিল সেই ওয়েটটাকে ধরে গেছে। তাহলে কি এটা তো একটা অভ্যাসের মতন। আপনি দেখবেন যে আপনারা যে পড়াশোনা করছেন, যে আজকে ধরুন 7-8 যে অঙ্কটা করছেন, এখন যদি দীর্ঘদিন আপনি অঙ্ক করেন না, সেই অঙ্কটা এই মুহূর্তে যদি আপনাকে দেয় আপনি ঝম করে অঙ্কটা করতে পারবেন না, কিন্তু সময় লাগবে, অনেকের সময় লাগবে, অনেকে করতেই পারবে না। তার একটা চর্চা, আপনি যতক্ষণ সেই চর্চা করবেন তার সুফলটা পাবেন। আপনি চর্চা করছেন তার সুফল পাবে, এটা হতে পারে না। তার মানে এক কথায় বলা যেতে পারে যে আমরা যখন জিম করতে যাচ্ছি তখন একটা নিয়মের মধ্যে থাকছি, যে ছেড়ে দিলাম তখন জিম করতে গেলে মানুষের একদম একটা পরিষ্কার ধারণা আস্তে আস্তে তৈরি হয়ে যায় যে কি খাবো কি খাবো না, কি করবো আর কি করবো না। তখন তার ঘুমানোর সময়, তার খাওয়ার সময় কি খাওয়া উচিত একদম পরিষ্কার ধারণা রুটিনেও চলে আসে যে আমার এই খেতে হবে, আমি এই করবো, ফিটনেস থাকলো। যখনই সে ব্যায়ামটা বন্ধ করে দেয়, জিম আসা বন্ধ করে দেয়, তখন তার মনে তখন যা ইচ্ছে তাই খেয়ে নেয়। আজকে খাবো কালকে খাবো, আজকে খেয়ে ছেড়ে দেবো। এই আজকে করতে করতে এই একদিন খেলে কিছু হবে না, এই একদিন করতে করতে দেখা যাচ্ছে মাসে 20 দিন হয়ে যাচ্ছে, 25 দিন হয়ে যাচ্ছে। কিন্তু জিমে থাকলে কি, জিমে থাকলে একটা লক্ষ্য থাকে যে না আমার জিমে যাচ্ছি আমি এই কারণে, আমার লক্ষ্য আছে, আমি ফিট থাকবো, তাই জন্য আমি এগুলো খাবো না। কিন্তু আমার সামনে যদি লক্ষ্য না থাকে তখন তো আমি যা ইচ্ছে তাই খাবো। এবার যখনই আপনি যা খুশি তাই করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আবার সেই আগের যে ওয়েটটা কিন্তু বেড়ে যাবে। তাহলে একটা বিষয়টা আমাদের মোটামুটি একটা পরিষ্কার হলো যে আমরা একটা ভুলে স্বর্গে বাস করছি। হ্যাঁ, জিম ছেড়ে দিলে মোটা হয়ে যাব, জিম ছেড়ে দিলে নয়, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেলে আপনি মোটা হয়ে যাবেন। সে আপনি জিম করতে করতে যদি লাইফস্টাইল চেঞ্জ করে নেন তার ভেতরে, তাহলে কিন্তু আপনি মোটা হতেই পারেন। যে কোনো ব্যক্তি সে জিমে যাচ্ছে, তার একটা জিমে করতে গেলে ঠিক আছে, তার জিমের তার ধারণা তৈরি হয়ে যায় যে কি আমি করব কি করব না। এবং সে যদি জিমে না আসে, জিমে আসলে দেখা গেল প্রচুর রকম তার সে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখে যায়। সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কি মাঠে একটু হাঁটা কি সাঁতার কাটা যা কিছু করুক, এবং তার সঙ্গে সে তার যে খাদ্য তালিকা, ডায়েট মেনটেন এবং তার লাইফস্টাইল যদি ঠিকভাবে রাখতে পারে, আমার মনে হয় না ভবিষ্যতে কোনো রকম সমস্যা তার হতে পারে। জিম করলে মেয়েদের হাইটটা শর্ট হয়ে যায় বা ছেলেদের হাইট শর্ট হয়ে যায়, এই প্রসঙ্গে ছোট্ট করে একটুখানি আবার একটু ঝালাই করে নেব। আমি তখন এই বিষয়টাকে আটকে দিয়েছিলাম, এর কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে কি? না, এর কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা নেই একদম। এখন প্রচুর ইউটিউবের বিভিন্ন এখন এই বিষয়ে সব আলোচনা হয়, আর এখন সবার হাতেই মোবাইল রয়েছে। এইটা একদম বোকা কথাবার্তা যে জিমে গেলে হাইট শর্ট হয়। এই জিমের হাইটের সঙ্গে এমন দেখা গেছে প্রচুর লোক আছে যাদের হাইট 5 ফুট 2-3 ইঞ্চি হাইট, তারা কোনোদিনই জিমে যায়নি, কোনো খেলাধুলো করেনি। অতএব জিমে গেলে তার হাইট শর্ট হবে এরকম করার না। হ্যাঁ, একটা জিনিস কি হয় যে এইটা একটা তাৎক্ষণিক একটা মানে বুঝিয়ে দিই যে একটা ছেলে যখনই সে জিমে যায় তার মাসেল ডেভেলপ করে, তার শোল্ডারটা একটু চওড়া হয়ে যায়, চেস্ট ফেস্ট বড় হয়ে যায়। যখন চওড়ায় সে একটু বড় হয় তখন তাকে লম্বা একটু শর্ট দেখতে মনে হয়। আমি বোঝাতে পারলাম কি? যে ছেলেটা খুব রোগা
তাকে একটু লম্বাই মনে হয়, কিন্তু তার গায়ে যদি মাংস লাগে, তার একটু শোল্ডারটা বড় হয়ে যায়, তাকে মনে হবে যেন শর্ট, কিন্তু সে তো শর্ট না, তার হাইট কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, আমরা বলে থাকি খেলাধুলা করলে, বিশেষ করে যারা ফুটবল খেলে, যারা জিম করে, এদের নাকি বুদ্ধি হালকা কম, মানে সামাজিক বুদ্ধিটা বা কমন সেন্সটা কম হয়। এর কারণটা নাকি এই শরীর চর্চা। কি বলবেন আপনি? এটা মানুষ বলে, এটা প্রচলিত আছে। তবে আমি বলি, আমার মনে হয় না রাজীব আমার বন্ধু, ও তো দীর্ঘ বছর 33 বছর শরীর চর্চা করছে, আমার ওর সাথে যতটুকু সম্পর্ক, তাতে করে আমার কখনো মনে হয়নি যে ওর কোথাও বুদ্ধি কম আছে। এটা কিন্তু আমি আমার মত বললাম, পরেরটুকু এক্সপার্ট ও বলবে বিষয়। না, এক্ষেত্রে আমি ফুটবল বিষয়ে যাবো না, কেন যেটা আমি জানি না সেটা বলবো না। এই জিমের ক্ষেত্রে একটা ধারণা তৈরি হয়, তবে এই ধারণাটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই কিন্তু কিছু ভালো খারাপ দিক থাকে। এবার কি হয়, জিমে যারা এসে ব্যায়াম ট্যায়াম করে, তাদের মন মানসিকতা না অনেক পরিষ্কার হয়ে যায়, তাদের মধ্যে কুটিল মানে শয়তানি ব্যাপারটা থাকে না। এবার আমরা বুদ্ধিমান আর বোকার তলা কি, যদি যে চালাক বলছে যে চালাকি করে সবার সঙ্গে, দেখা গেল যে জিমে আসে সে লোকের সঙ্গে চালাকি করছে না, সে তার মন পরিষ্কার, সে যা বলছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছে, এবং সে পরিষ্কার পরিচ্ছন্ন কথা শুনতে ভালোবাসে, অতএব সামাজিকভাবে তাকে বোকাই মনে করবে। আর যে কিছু বলছে না, চুপচাপ বসে থাকছে, পিছনে পিছনে শয়তানি করছে, সে তার মানে চালাক, মানে সমস্ত এই চালাকটাকে আর বোকাটাকে আমরা এইভাবে নিয়ে আছে, এইভাবে মাপি। অ্যাকচুয়ালি জিমে এসে ব্যায়াম করলে যে জিমে কি অন্য কারণে ব্যায়াম করলে মন মানসিকতা ভালো থাকে, তাদের মধ্যে এই শয়তানি ব্যাপারটাগুলো থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, সবার থাকে না সেটা বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কার মন হয়, পরিষ্কারভাবে কথা বলে, যা কথা বলে জোরে কথা বলে, আস্তে কথা কোনো বলে না, যার জন্য কি মানসিকতা তাদের বোকা বোকা মনে হয়। মানে টুপি পরাতে না পারলে বোকা লাগে, টুপি কাউকে পরাতে না পারলে সে লোকটাকে মনে হয় বোকা, এরকম আর কি। তো তার মানে আমরা বেশ কয়েকটা ভালো প্রশ্নের উত্তর পেলাম, কিন্তু যে বিষয়গুলো ভুলগুলো নিয়ে আমরা চলছিলাম, সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেলাম। আমাদের বাঙালিদের মধ্যে, বাঙালি বলবো না, সারা বিশ্বজুড়ে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে বাঙালিদের মধ্যে, সেটা মনে হয় বেশি, সেটা হচ্ছে মোটা হওয়া বা স্থূলতা বা ওবেসিটি। এই যে প্রবণতাটা, তোর কি মনে হয় যে এই জিম করলে এই প্রবণতাটা কমতে পারে, বা এর কোনো জিমে গেলে এর কোনো সুফল পাওয়া যেতে পারে, মোটা হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে? এটা একটা ট্রেন্ড হয়ে গেছে বাচ্চাদের মধ্যে, কি মনে হয়? অবশ্যই, শুধু জিম বলে না, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তার মোটা হওয়ার যে সমস্যা, সেটা ঠিক হয়ে যাবে। এটা শুধু জিমে করে, যে কোনো খেলাধুলা, যেন প্রথমেই বলা হয়েছিল যে কোনো মানুষ, সে যে ভালোবাসে, যে যা কিছু খেলতে ভালোবাসে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, সাঁতার হতে পারে, দৌড় হতে পারে, সেটা জিমে হতে পারে, যোগা হতে পারে, যা কিছু করুক না কেন, দিনে অন্তত 1 ঘন্টা যদি সে 1 থেকে 1.5 ঘন্টা যদি সে নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, এইটা যদি করে, তাহলে অবশ্যই তার এটা ফিট থাকবে। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস দেখুন, আমাদের নিত্যনৈমিত্তিক যেসব কাজগুলো ছিল আজ থেকে 30-40 বছর আগেও, যে কাজগুলো ছিল, যে আমরা গিয়ে সকালবেলায় উঠতাম, ঘুম থেকে ওঠার পরে আমরা কি করতাম, আমরা ঘুম থেকে উঠে কল পাম্প করে তারপরে চোখে মুখে জল দিতাম, ব্রাশ করতাম। আজকে কল পাম্প করার জিনিসটা চলে গেছে, এখন ট্যাপ ওয়াটারে করি। সারাদিন ধরে কিন্তু আমাদের কোনো কাজ নেই, এবং আমাদের একটা কাজ আছে কিন্তু দৈহিক পরিশ্রমে বাড়িতে যাবো, সেই কাজগুলো আমাদের করি না। তার থেকেও বড় জিনিস হচ্ছে যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এর একটা প্রভাব পড়ে গেছে মানুষের শরীরে। কারণ আগেকার দিনে কিন্তু যা কিছু খাবার দাবার বাড়িতেই তৈরি হতো, বাড়ির খাবার দাবার খেতো, এত বেশি বাইরের খাবার আমরা খেতাম না। আর এই বাইরের খাবার এখন এত খাওয়া হচ্ছে, ভালো করে প্যাকেট জাতীয় খাবার, রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত খাবার মানুষ এত বেশি বেশি করে খাচ্ছে, এবং এটা খুব লক্ষ্য করে দেখা যাবে যে খাবারের দোকান প্রতিদিন কোথাও না কোথাও নতুন নতুন করে খাবার দোকান শুরু হয়ে গেছে, এবং আশ্চর্যভাবে কোনোটা বন্ধ হচ্ছে না, কিন্তু সব চলছে। তাহলে চলছে যখন, কেউ না কেউ খাচ্ছে। এর সঙ্গে আরেকটা বলি, সেই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ওষুধের দোকানও বাড়ছে। অবশ্যই এই দুটো কিন্তু সমান্তরাল ভাবে একই ভাবে চলছে। অবশ্যই ওষুধের দোকানে কিন্তু বন্ধ হচ্ছে না, কাস্টমার কম নেই, ক্রমশ বাড়ছে। না, হবেই তো, সে তো হবেই, এটা হওয়াটা স্বাভাবিক। মানুষ তো এখন খাচ্ছে কম, খাচ্ছে বেশি।
ঠিক আছে, যে খাটে না যদি খাটে তার ক্যালোরিটা ডাউন হবে কি করে? সে এত ক্যালোরি সে নিচ্ছে, তার একটা নিত্য প্রয়োজনীয় দেখা গেল একটা স্বাভাবিক মানুষের 1200 থেকে 1400 ক্যালোরি তার খাবারের দরকার, ক্যালোরির দরকার। সেই ক্যালোরিটা তার থেকে বেশি ক্যালোরি সে নিয়ে নিচ্ছে, কিন্তু সে ক্যালোরি কোনো আউট করছে না। বিশেষ করে আমাদের বনগাঁতে বলি, বনগাঁ শুধু নয় এখন বাংলা জুড়েই, এখানে বৌদির বিরিয়ানি, তো ওখানে দাদার বিরিয়ানি, ওখানে চক্রবর্তীর বিরিয়ানি, তো এখানে অমুকের বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। ছেলেমেয়েদের জন্য বিরিয়ানি খাওয়ার প্রতি একটা আলাদা বিরিয়ানি খাওয়া, আমি আবার বলছি বিরিয়ানি খাওয়াটাও বিষয় না, কিন্তু বিরিয়ানি খেয়ে বিরিয়ানি যে ক্যালোরিটা সে নিচ্ছে সেই ক্যালোরিটা আউট করতে হবে, সেটাকে বার্ন করতে হবে। বিরিয়ানির মধ্যে খারাপ তো কিছু নেই। বিরিয়ানির মধ্যে কি আছে? চাল আছে, চালে আছে কার্বোহাইড্রেট। বিরিয়ানির মধ্যে চিকেন আছে, চিকেনে আছে প্রোটিন, খারাপ তো কিছু নেই। ঘিটা রয়েছে, ঘিটা আছে, ঘি আমাদের কিন্তু হাড়ের জোর বাড়ায়, ঘি আছে ক্যালসিয়াম, প্রচুর ক্যালসিয়াম ঘিতে। এবার ঘটনা হচ্ছে সেগুলো আমি খাচ্ছি, তার ক্যালোরিটা নিচ্ছি, তার ক্যালোরিটা আমার আউট করতে হবে। আমি খাচ্ছি কিন্তু কোনো কাজ করছি না, তাহলে বলা যায় বিরিয়ানি খাওয়া খুব একটা সমস্যা না। সমস্যা না, বিরিয়ানি খাওয়া, সে কোনো ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটি থাকুক, সে খেলাধুলো করুক, প্রচুর কাজ করুক, অসুবিধা নেই। মানে বিরিয়ানিটা খাওয়া যেতে পারে, কিন্তু তারপরে শারীরিক কসরত, মানে এটাকে হজম করার যে জায়গাটা আর কি, অবশ্যই এইটা তৈরি করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জিম করলে কি বিরিয়ানি খাওয়া যায়? হ্যাঁ, না, আবার বলছি কোনো অসুবিধা নেই জিম করলে। হ্যাঁ, আমি এটা বলবো না যে প্রতিদিন খাওয়া যায়, তবে মাসে 2-1 বার খাওয়া কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার ঘটনা হচ্ছে, আমি বলি যে কেউ জিম করে দেখো, সবাই কিন্তু কেউ ফিল্ম স্টার হবে না, কেউ মডেলিং হয়ে কেউ র্যাম্প শো হাঁটবে না। অতএব সবকিছুই খাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিদিন ব্যায়ামটা করুক। ব্যায়ামটা করলে সব খাবারই ঠিক আছে, অল্প পরিমাণে যদি খায়, ব্যায়ামটা যদি করে কোনো সমস্যা নেই। কিন্তু সে খাচ্ছে বেশি, কোনো ব্যায়াম করছে না, কোনো কাজ করছে না, কিছু করছে না, কাটাচ্ছে, তার প্রভাব তো পড়বেই। হ্যাঁ, প্রভাব পড়ছে। তাহলে কিন্তু মানে স্থূলতার জন্য আসলে আমাদের খাদ্য অভ্যাস বা লাইফ স্টাইল এটাই দায়ী এক কথা। অবশ্যই। এবং এটা যে কোনো শরীর চর্চা, জিম হোক, যে কোনো শরীর চর্চা, জিমে বলে না, সেটা বললাম তো, মাঠে হাঁটা হতে পারে, মাঠে গিয়ে দৌড় হতে পারে, সাঁতার হতে পারে, যে কোনো যোগাসন হতে পারে, ফ্রিয়ান যে কোনো এক্সারসাইজ হতে পারে, সে জিমে আসতে হবে তা না। যার যার সুবিধা মতো যেটা সে করতে ভালোবাসে করুক, কিন্তু করুক। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু একটা খুব দামে একটা কথা একজন বলেছিলেন যে আমরা স্বাস্থ্য নিয়ে বলি বেশি, করি কম। সবাই এত বেশি বোঝে, এত খবরের কাগজ, এখন ম্যাগাজিন, এত ইউটিউব দেখে এত বোঝে। মানে একটা সময় আমরা যখন ব্যায়াম করতে ঢুকেছিলাম জিমে, তখন আমরা এটা বুঝতাম না, কিন্তু এখন কিন্তু অনেক বেশি লোকে জেনে জিমে আসছে। মানে টিউটর, প্রচুর টিউটর রয়েছে। হ্যাঁ, তাই এত যখন জানছে, ঠিক আছে, তাই এত যখন আমার বক্তব্য হচ্ছে, এত যখন জানছে, তাহলে সে কেন সে কাজটা করছে না? একদম একদম। তাহলে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল, লাইফ স্টাইলই পারে আপনাকে স্থূলতা থেকে বাঁচাতে বা বিভিন্ন রোগের থেকে আপনাকে সুস্থ রাখতে। তাই বলে রোগ হবে না তা নয়, কিন্তু রোগ আপনার হবে, তার গুরুত্ব বা ঘনত্ব বাড়বে কমবে। ফলে লাইফ স্টাইলে আপনাকে সুস্থ রাখতে পারে, এটা আমরা একটা বলতেই পারি। অবশ্যই লাইফ স্টাইলের মধ্যে একদম রুটিন মাফিক লাইফ স্টাইল, তাই তো? হ্যাঁ, অবশ্যই। অধিকাংশ ছেলে মেয়েরা, উঠতি ছেলে মেয়েদের কথা বলবো আর কি, টিনেজারদের কথা বলবো, যারা পুজোর আগে গিয়ে কিন্তু ভিড় করে জিমে। পুজোর আগে জিমে যাচ্ছি, শো আপ। জিমটা কি শো আপের জায়গা? এটা একটা বড় বিষয় কিন্তু। এবং মেয়েরা জিমে যাচ্ছে, সকালবেলা জিমে যাচ্ছে, গলায় একটা তাওয়াল নিয়ে সে ফিরছে, কি ব্যাপার না, জিম থেকে এলাম, এই তো জিম করে এলাম। এই যে ব্যাপারটা, যেটা প্রথমেই ছিল যে মার্শাল দেখানোর একটা ব্যাপার, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জিমে যাচ্ছি। তো এই যে আমরা বিগিনাররা যারা জিমে যাচ্ছেন, তারা কি শুধু শো আপের জন্য যায়? আর এই বিগিনাররা যদি জিমে যায়, তাহলে তাদের প্রথমে কি করা উচিত? সবাই জিমে গিয়ে আগে ওয়েট তুলতে চায় বা জিমের যে তথাকথিত যে বিষয়গুলো আছে সেগুলো করতে চায়। এই করাটা কি উচিত তাদের? আর বিগিনারদের ঠিক কোন কোন ব্যায়ামগুলো বা জিমের কোন কোন বিষয়ে অংশগ্রহণ করা উচিত বলে আপনার মনে হয়? মানে তোমার মনে হয়, এটা বলো। যেটা এই প্রশ্নটা হয়তো ছোট, কিন্তু এর উত্তরটা অনেকটাই বড় হবে। সেটা বলি যে জিমে গিয়ে কি ধরনের ব্যায়াম করা উচিত।
এখন হ্যাঁ যারা প্রথম ঢুকছে এবার এখানে হ্যাঁ সবই আমি ওর মধ্যে ঢুকাচ্ছি আমি একসাথে আস্তে আস্তে। এবার মানে এটা কি হয়েছে, আমাদের সময় আমরা যখন জিমে ঢুকেছিলাম তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি ছিল, এখন অনেক পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে। ধরুন আমাদের সময় যারা একটা সময় যখন আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হয়নি, ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ আসেনি, সেই সময় আমরা কি করতাম যে ব্যায়াম করতে হবে, কেউ না কেউ পাড়ার হোক, বাড়ির থেকে হোক, কি পাড়ার কোনো দাদার হোক, কাকার হোক, কেউ বয়স জ্যেষ্ঠ হোক, তারা বুদ্ধি পাবে তারা ব্যায়াম কর, ঠিক আছে, উৎসাহিত করতো। করলে আমরা সেইভাবে কোথায় যাবো আমরা খোঁজ খবর নিয়ে সেখানে ব্যায়াম করতে যেতাম। ব্যায়াম করে জিমে ঢুকতাম, তখন আমরা জিমে দেখতাম যে জিমে কে ট্রেনিং করাচ্ছে তার কাছে যেতাম, সে একটা চার্ট করে দিতেন আমাকে, খাওয়ার চার্ট করে দেওয়া হতো, এবং ট্রেনার আমাদের যা যা বলতেন আমরা অক্ষরে অক্ষরে সেগুলো পালন করার চেষ্টা করতাম। কেউ কেউ পারতো না, কেউ কেউ পারতো, কারণ সবাই সবকিছু সাকসেস হয় না। কিন্তু এখন যে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আসার পরে দেখা যায় যে যে ছেলেটা জিমে আসছে সে কিন্তু কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রামে বিভিন্ন মানুষের ভালো ফিগার দেখে, ফিজিক্স দেখে, কোনো হিরোর সিনেমা স্টারের বডি দেখে সে কিন্তু আসছে, এবং সে এসে সেটা আগে জেনে আসছে, সে ইউটিউবে ঘেটে তার খাবার দাবার, ব্যায়াম ট্যায়াম কি ধরনের সমস্ত কিছু দেখে আসছে। এবার আমাদের কাছে আসছে এবং তারা এতটাই বেশি জেনে যাচ্ছে যে তাদের আমরা কিছু বলতে গেলে তা বেশিরভাগ, আমি মানে ব্যতিক্রম 2-1 ছাড়া বেশিরভাগই তাদের চিন্তা ভাবনা যে জিমে যাব, গিয়ে এটা ওটা মেশিনটা আটানি করলে, খেলে খাওয়া দাওয়া করলে বডি হয়ে যাবে, এর জন্য বেশি সময় লাগবে না। কিন্তু তারা জানে না একটা ভালো বডি তৈরি করতে গেলে, ফিটনেস আনতে গেলে সেটা একটা সময় লাগে, নির্দিষ্ট সময় লাগে, কিছু হয় সম্ভব না। তা এই যে যেটা কথা বলা হলো পুজোর সময়, সে এই ট্রেন্ডটা আমাদের সময়ও ছিল, এখনো আছে, আগামী থাকবে। কিছু ছেলে মেয়েরা মনে করে যে পুজোর আগে 1-2 মাস আগে আমরা যাব, 1-2 মাস মধ্যে একদম স্লিম হয়ে, কিংবা কোনো যারা খুব রোগা তারা মনে করে ভালো ফিজিক করে, মাস গেন করে, ওয়েট গেন করে বেরিয়ে আসবে। কিন্তু এটা যে কতটা কঠিন সেটা বুঝতে পারে যখন, তারপরে সারা ওই ব্যায়ামটা ছেড়ে দেয়। আর যারা একদম মানসিকভাবে প্রস্তুত নিয়ে যায়, দীর্ঘদিন করে, 6 মাস 8 মাস 1 বছর সময় দেয়, আস্তে 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 তাদের শরীরটা গঠন হয়, তখন একবার যখন সে মোটামুটি দেখে যে না আমি জিমে আসার পরে আমার উন্নতি হচ্ছে, সে তখন কিন্তু আস্তে আস্তে জিমটাকে ধরে রাখে। ঠিক আছে, এবার বিগিনারদের আমি ব্যক্তিগতভাবে সব বিগিনারদের মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগাসন, বিভিন্ন এইগুলো একটু বেশি করায়। হ্যাঁ, যা চিন আপ হোক, পুল আপ হোক, পুশ আপ হোক, ইন্ডিয়ান ডিপস, ঠিক আছে, যে আছে যেসবগুলো আছে আমাদের, সেগুলোর বেশি বেশি করে করায়, কারণ এইগুলো হচ্ছে মূল ব্যায়াম। এই ব্যায়ামগুলো যখনই করবে না, তার একটা শরীরের শক্তি তৈরি হবে, তার মাসেলগুলো গঠন হবে, তারপরে সে ওয়েট ট্রেনিং করবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে কাউকে যদি আমি ফ্রি হ্যান্ড শেখাই, সে মানসিকভাবে বলে যে এত মেশিন, এত কিছু এখানে রয়েছে জিমে, সবাই এরকম ব্যায়াম করছে, আমিও তো একই ফিস দিচ্ছি, আমি কেন করতে পারবো? এবার তারা দেখলাম যে একটু অসন্তুষ্ট হয়। তো যখন থেকে অসন্তুষ্ট হয় তখন তো আমি বলি ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের মতন যেটা ফলোটা করো, কিন্তু যা করো সাবধানে করো, কোথাও না লেগে যায়। কেননা আমি একটা জিনিস বুঝি যে কেউ যদি আমাকে 100% আমাকে বিশ্বাস না করে যদি সে করে, তা সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকবে না। এবার সবসময় তো এমন না যে গলা বাড়িয়ে আমি মালা নেবো। এবার দেখা গেলো কিছু বলতে গেলাম, তখন সেই ছেলেটাই বাইরে গিয়ে বলবে হ্যাঁ ওই জিম ভালো না, ও স্যার কোনো ব্যায়াম করায় না, কি আমাদের ব্যায়াম শিখিয়েছে এই করতে হয়। এরকম দেখবেন, এরকম দেখা যায় যে অনেক এরকম সিনেমা আছে, হিন্দি সিনেমা আছে, ইংরাজি সিনেমা আছে, যেখানে শিক্ষামূলক এইসব ব্যাপারগুলো আছে, যে ট্রেনার একটা ব্যায়াম দিয়েছে, যে ট্রেনিং করতে গেছে তার এই করে কি এইসব ট্রেনিং কি করবে, দেখা যাচ্ছে পরবর্তীকালে সেইগুলো কাজে লেগে যায়। এবার আমাদের কাছে কোনো ছেলেরা আসলে আমরা প্রথমে চিন্তা করি যে এই ছেলেটা যদি আমার কাছে 6 থেকে 8 মাস কি 10 মাস থাকে, 1 বছর থাকে, তাকে আমি এই ধরনের একটা ফিগার তৈরি করে দেবো। কিন্তু যে নতুন ছেলেটা আমার কাছে আসছে, সে চিন্তা ভাবনা নিয়ে আসে, আমি এই ঢুকলাম, এই আমার এই
কালকে কিংবা 1 মাসের মধ্যে আমার ফিগার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ধরুন একটা ছেলে সে আমার এখানে 2 বছর ব্যায়াম করছে, সে একটা ওয়েট দিয়ে একটা কোনো কিছু ওয়েট ট্রেনিং করছে, কি একটা কোনো বাইসেপস কাল মারছে, হ্যাঁ সে দীর্ঘদিনকে 1-1.5 বছর পরে গিয়ে ওয়েটটা মারছে। নতুন ছেলেটা কি করবে, যে ওই পুরনো অনেকদিন ধরে ব্যায়াম করে তাকে দেখে ওইটা করার চেষ্টা করবে, সে সবটা জানে, ইউটিউব দেখে এসছে তো, হ্যাঁ সে সবটা জানে। বিষয়টা হচ্ছে এখানে এই যে জেনারেশনটা আমাদের, এরা এত বেশি বুঝে গিয়েছে, এখন এদের সঙ্গে মানে মানসিকভাবে একাত্ম হওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পারিবারিক দিক থেকে, ওটা পারিবারিক দিক, সব দিক দিয়ে, এটা সমস্ত জায়গা দিয়ে এরা এত বেশি আগের থেকে জেনে যাচ্ছে। তারপরে মানে কোনো ওদের কিছু বলতে গেলে, হ্যাঁ স্যার এটা আমি জানি তো, মানে এইটা আরো নিজেকে তখন প্রশ্ন করি যে এত কিছু যখন জানো তুমি এখানে এসছো কেন, বাইরে করতে পারতে। একদম একদম, এটা একটা তো বিষয়। ঠিক আছে, অতএব এইটা এরকম বিষয় না, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এইটা করতে 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 আস্তে আস্তে একটা জায়গায় যায় যে পড়াশুনো যেমন আজকে কেউ যদি একটা মাধ্যমিক পাস করে, সে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে, তারপরে মাধ্যমিক, তারপরে একটা পরের স্টেজে যায়। সেটা তোমার সময় দিতে হবে, সময় দিলে না দিলে হবে না যে আজকে করব কালকে হবে, এটা কোনো বিষয় না। একদম একদম। যাক, এরপরে আর একটা বিষয় নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে, কেউ বলে থাকেন মানে ব্যায়াম করে কি হবে, ব্যায়াম করলে মানুষ বেশি দিন বাঁচে না, ব্যায়াম করলে মানুষ বেশি দিন বাঁচে না, ব্যায়াম ছেড়ে দেওয়ার পরে বয়স হয়ে গেলে মাসেল ঢিলা হয়ে যাবে, বিভিন্ন ধরনের ব্যথা শরীরে আসবে, বিভিন্ন সমস্যা। যেমন, আর তারা সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দেন, কেএফসির মালিক, সে তো এত খাওয়া দাওয়া করে এত বেশি বছর বেঁচে ছিলেন, কিন্তু যারা যোগ ব্যায়াম করেন তারা তো বেশি দিন বাঁচেন না। এই যে একটা মিথ চলে আসছে যে ব্যায়াম করলে কিছুদিন সুস্থ থাকা যায় কিন্তু জীবদ্দশা বৃদ্ধি পায় না, এটা সম্পর্কে কি বলার আছে, এটা কি বলা যায়? হ্যাঁ, আমি এর আগেও বলেছি যে এটা চর্চা করতে হবে। আমি কিছুদিনের জন্য চর্চা করে যদি মনে করি যে এটা আমি সুফল সারা জীবন পাবো, সেটা হতে পারে না। এবার দেখতে হবে যে কে বাঁচছে, কিভাবে বাঁচছে। আমি বেশি দিন বাঁচছি কিন্তু অসুস্থ হয়ে বাঁচছি, রোগ নিয়ে বাঁচছি, আর আমি বেশি দিন হয়তো বাঁচলাম না কিন্তু সুস্থ হয়ে বাঁচলাম, কাউকে আমি বাড়ির লোকদেরও কাউকে আমি জ্বালালাম, নিজেও আমি কষ্ট ভোগ করলাম না। এবার দেখতে হবে আমি কি দিয়ে বাঁচছি। এবার মৃত্যুর কারণ তো অনেক কিছু হতে পারে, কেউ অ্যাক্সিডেন্টও তাড়াতাড়ি মরে যেতে পারে। এবার আমি যদি সেই কথার পরিপ্রেক্ষিতে এরম হতে পারে যে আমি বলছি যে একটা মানুষ সুস্থ হয়ে মানে বাঁচাটা কতদিন বাঁচে সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমি কতদিন সুস্থ হয়ে বাঁচবো। আর কেএফসি যে লোক, কেএফসির জনক দীর্ঘদিন বেঁচেছে, কেএফসির জনক কি কেউ কি দেখেছে সে বাড়িতে বসে কেএফসির ওই জাঙ্ক ফুডগুলো যে সে নিজে সেগুলো খেয়েছে? তাও তো হতেই পারে তার বাড়িতে জিম নিজস্ব রয়েছে, নিজস্ব জিমে সে ব্যায়াম করেছে, হতে পারে, এটা অসম্ভব কিছুই না। কেএফসির মালিক বলে যে সে বাড়িতে ব্যায়াম করেনি, বাড়িতে জিম করে পার্সোনাল জিম করে সে করে, সেটা তো কেউ দেখতে যায়নি। এইটা কোনো উদাহরণ হতে পারে না। এবং না, আর একটু বলে দিই, আমি এখানে সংযোজন করি, সেটা হচ্ছে যে আমরা সবাই যে আমাদের মা বাবা সবাই পড়াশোনা করার কি জন্য, যে আমরা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, নাহলে এদের পরে সরকারি চাকরি করবো। তার মধ্যে আমরা কজন সরকারি চাকরি হয়, কজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে কি আমরা পড়াশোনা বন্ধ করে দিয়েছি? আমরা তো বলতে পারি যে পড়াশোনা করে কি হবে, তাহলে পড়াশোনা করার দরকার নেই। আমরা তো একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি, যে সেই লক্ষ্যটাকে পূর্ণ করতে হবে। যে ভালো পড়াশোনা করেছে সে ভালো জায়গায় গিয়েছে, যে ভালো পড়াশোনা সে ভালো জায়গায় যেতে পারেনি। তা তুমি যদি ভালো করে ব্যায়ামটা করো তার নিশ্চয়ই তার সুফল আছে। তুমি যদি ব্যায়ামটা না করো, তুমি 1 বছর ব্যায়াম করে তুমি ভাবছো আমি 2 বছর 5 বছর ব্যায়াম করবো, কিন্তু আমি এসে তার সুফল আমি 30 বছর ধরে নেবো, সেটা তো হতে পারে না, লাইফ টাইম নেবো আর কি, সেটা হতে পারে না। একদম। এক্ষেত্রে দাঁড়িয়ে আর একটা বিষয় বলতেই হয়, মাইকেল জ্যাকসন বিশ্বের জনপ্রিয় একজন ডান্সার বা প্রোগ্রামার, তো তিনি কিন্তু খুব অল্প বয়সে মারা যান, মাত্র 40 বা 42-এ বোধহয় মারা গেছিলেন, তাই না? তিনি কিন্তু তাকে চেক আপের জন্য প্রায় 40 জন ডাক্তার নিয়মিত তাকে চেক আপ করতেন। তিনি অক্সিজেন ভর্তি একটি বিছনায় শুতেন। তিনি দীর্ঘ বছর বেঁচে থাকার আশা নিয়েছিলেন, কিন্তু বেঁচে থাকা বা মৃত্যু এটা সম্পূর্ণটাই কোনো একটা অদৃশ্য শক্তির হাতে। এখানে কিন্তু ব্যায়াম করা বা না করার মনে হয় কোনো কারণ হতে পারে না। রাজীব যেটা বললো যে একটা নিয়মিত চর্চার মধ্যে দিয়ে যেতে হবে, সেই চর্চাটার পরেও
একটা অদৃশ্য শক্তি কাজ করে আমাদের জন্য। এটা কি মনে হয়? একটু অন্য প্রশ্ন করলাম না, এই কথাটা তো আধ্যাত্মিক হয়ে গেল। মাইকেল জ্যাকসনের যে উদাহরণ দেওয়া হয়েছে, আমি একটা জিনিস, মাইকেল জ্যাকসনকে কিন্তু নিজের শরীরের উপরে কিন্তু বিভিন্ন সার্জারি হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। প্রচুর সার্জারি। এবার এই সার্জারি করতে গেলে কখন কি হয়েছে, সেটা প্রকৃতির বিরুদ্ধে হয়েছে। একদম, সে তো প্রাকৃতিক ভাবে কিছু হয়নি, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করেছে, তার জন্য তো তার প্রভাব সৃষ্টি হতেই পারে। এক, দ্বিতীয় হচ্ছে যে মাইকেল জ্যাকসনের মৃত্যুটা বিতর্কমূলক, বিতর্ক তৈরি হয়েছে অনেক কিছু। কি বিতর্ক হয়েছে, যে ডাক্তারগুলো, যে 40 জন কি 42 জন ডাক্তার ছিল, তার মধ্যে কোনো একটা ডাক্তার একটা ওষুধের ডোজ কম বেশি হয়ে গেছে, যার ফলে কিন্তু হয়েছে। মানে বিষয়টা হচ্ছে এখানে ডাক্তার নিয়োগ করেছে ঠিকই, কিন্তু যে ডাক্তারকে নিয়োগ করা হয়েছে তার ভুলের জন্য কিন্তু এই সমস্যা হয়েছে, মোটামুটি এটা অনেকেই ধারণা করছে মেবি। এবং সবথেকে বড় যেটা বলা হচ্ছে, এটা তো আধ্যাত্মিক ব্যাপার, যে সবকিছু উপরওয়ালার সৃষ্টি, সে যেভাবে নির্ধারণ করে দেবে আমাদের সেভাবেই চলতে হবে। কিন্তু তা বলে তার হাতে সবকিছু সঁপে দিয়ে তো বসে থাকা যায় না, আমাদের নিজস্ব তো কিছু কাজ আছে। আমরা প্রকৃতির বাইরে তো যেতে পারছি না। প্রকৃতিতে আজ থেকে বহু বছর আগে এইগুলো তো দেখা গেছে যে অনেক ঋষি মুনিরা দীর্ঘদিন ধরে তারা বেঁচে রয়েছে। অনেক মুনি ঋষিরা সেই হিমালয় পর্বতে বরফের মধ্যে তারা খালি গায়ে রয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পারি, আগে জানতাম এখন দেখতে পারি। হচ্ছে তা কিভাবে, কি জন্য, কিভাবে রয়েছে। যেমন ঋষি পতঞ্জলি নামে বিখ্যাত যিনি, বা যেখানে আমরা আজকে যে উৎসবটা করি, ধনতেরাস উৎসবটা, আসলে উৎসবটাকে তো আমরা চেঞ্জ করে নিয়েছি, কারণ সেটা তো একটা বলবো যে আয়ুর্বেদ উৎসব এটা আমাদের। এবং প্রতিটা ঋষিকেই দেখা গেছে যে তারা কিন্তু জীবনের দীর্ঘ সময় যোগের মধ্যে কাটিয়েছেন, যোগ ব্যায়ামের মধ্যে কাটিয়েছেন, প্রাণায়ামে কাটিয়েছেন অবশ্যই। এবং তাদেরকে বলা হয় যে তারা হাজার হাজার বছর তারা বেঁচেছেন। হাজার বছর না হোক, অন্তত 150-200 বছর তো তারা অবশ্যই বেঁচেছিলেন। অবশ্যই। তাহলে এটা একটা বিষয় যে নিয়মের মধ্যে দিয়ে খাদ্যাভ্যাস, শরীর চর্চা, যোগ সাধনা, এগুলো কিন্তু মানুষের আয়ু বৃদ্ধি করতে পারে। অবশ্যই, এটা আমরা প্রমাণিত, আমাদের সনাতন ধর্ম গ্রন্থগুলো কিন্তু প্রমাণ তার। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরুষের সঙ্গে সঙ্গে মেয়েরাও কিন্তু সমানভাবে জিমে এগিয়ে চলেছে, জিম করছে। এবারে প্রশ্ন হচ্ছে, কেউ ছোটবেলা থেকে একটা মেয়েদের তো অনেক প্রতিবন্ধকতা, শারীরিক মানসিক সব দিক থেকে তাদের অনেক প্রতিবন্ধকতা। ছোট থেকে মেয়েদের শেখানো হয় যে জিমটা যাওয়াটা ঠিক নয়। কারণ কি? কারণ হচ্ছে জিমে গেলে বিভিন্ন সমস্যা হতে পারে। শারীরিক গঠন সমস্যা তো আগে মিটে গেছে আমাদের, এটা আগে বিষয় আলোচনা হয়েছে, শারীরিক গঠন নিয়ে আলোচনা হয়েছে আগে। কিন্তু আরেকটি বিষয়, যেটা মাতৃত্বের যে বিষয়টা এবং মাতৃত্বকালীন যে পিরিয়ডস এর বিষয়টা, এটা কি কোনো প্রভাব ফেলে, বা মেয়েরা কি পুরুষালী হয়ে যায় তাদের মাতৃত্বকালীন অবস্থায়, বা মাতৃত্বে কোনো ক্ষতি হয় কি বলছে এ বিষয়ে স্বাস্থ্য চর্চা বিশেষজ্ঞরা? হ্যাঁ, প্রথমে এই একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তো আমি একটা করে আসি। সেটা হচ্ছে, যেটা আমরা দেখেছি যে বিভিন্ন মেয়েরা যখন জিমে আসে, আমার জিমে, তারা একটা প্রশ্ন করে যে দাদা তুমি এত, কিংবা কেউ বলে দাদা আপনি এত ওয়েট ট্রেনিং করান, তা আমার এই মাসেলগুলো ছেলেদের মতন হয়ে যাবে না তো? তা আমি বলি যে প্রথম কথা, আমার এখানে অনেক ছেলেরাই ব্যায়াম করে, তাদেরও তো মাসেল তৈরি হচ্ছে না। তোমরা যেটা ভাবছো হচ্ছে যে ছেলেদের মাসেল তৈরি, অনেক ছেলে আছে যে মাসেল তৈরি হচ্ছে না। এক। দ্বিতীয় হচ্ছে যে মেয়েদের মাসেল হবে না এই কারণে যে কোনো একটা হরমোন আছে যেটা ছেলেদের থাকে, সেটা মেয়েদের একদম থাকে না, কিংবা খুব কম থাকে। টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে? তা টেস্টোস্টেরন হরমোনটা তোমার এটা মেয়েদের মধ্যে খুব কম থাকে, যে হরমোনটার জন্য আমাদের মাসেল ডেভেলপ করে ছেলেদের। তা ছেলেদের যে হরমোনটা থাকে সেটা মেয়েদের থাকে না, অতএব সেখানে মাসেল হওয়ার তো কোনো বিষয় নেই। একদম। এবার পড়ে রইল কিন্তু আরো একটা বিষয়, এবার যেটা বিষয়, এবার মেয়েদের বিভিন্ন সমস্যা থাকে, ইন্টারনাল প্রচুর সমস্যা থাকে, এবং ছেলেদের থেকে বেশি থাকে। এবার আমার এতদিনের অভিজ্ঞতায় বলি, আমি কে কি করেছে আমি বলতে পারবো না, আমার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতাতে আমি বলি
যে বিভিন্ন সমস্যা থাকে, মেয়েদের পিরিয়ডসের সমস্যা থাকে, আর অন্যান্য সমস্যা থাকে, সেগুলো যাদের সমস্যা থাকে তারা মোটামুটি জিমে আসলে অন্তত 6 মাস 8 মাস এক্সারসাইজ করার পরে না তাদের এই প্রবলেমগুলো সেটা দূর হয়ে যায়। এটা আমি বাস্তবেই দেখেছি। এবং এরকম এবার আমার যারা ছাত্রীরা আছে তারাও সহমত হবে যে বিভিন্ন ছাত্রীরা বিভিন্ন সমস্যা নিয়ে এসেছিল, কিন্তু সেই সমস্যাগুলো তারা যারা দীর্ঘদিন ব্যায়াম করেছে, 1 মাস 2 মাসে সম্ভব না, এবং দীর্ঘদিন 6 মাস 8 মাস একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চললে মোটামুটি সেটা ঠিক হয়ে যায়। এবং অনেক সমস্যার সমাধান, যে সমস্যার সমাধানের জন্য তারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, সেইটা জিমে ব্যায়াম করে হোক কি যোগাসন করে হোক, এইসব ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে তাদের এইটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এতে মাতৃত্বের কোনো সমস্যা দেখা না, কোনো সমস্যা হয় না, এতে কোনো সমস্যা, যে যারা বলে এটা একটা মিথ, এই নিয়ে কোনো ভুল ধারণা তৈরি হয়েছে, এদের কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নেই। তবে মানে যেটা বলবো যে মেয়েদের যে পিরিয়ডস চলাকালীন কি জিমটা করা ঠিক? আমার ব্যক্তিগত মত, এই নিয়ে অনেক বিতর্ক হতে পারে, আমার এই কথার পরেও বিতর্ক আসতে পারে, আমি কোনো বিতর্কে যাচ্ছি না। আমি ব্যক্তিগত মত বলছি যে ওরা তো 3-4 দিনের বিষয় থাকে, আর 3-4 দিন ওই ধরনের কোনো ব্যায়াম না করাই ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এমন হয় যারা প্রফেশনাল ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, বিভিন্ন প্রফেশনাল থাকে, তাদের ওইসব সময়গুলো তারা বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে তারা খেলাধুলো করছে, তারা জিমে যাচ্ছে, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমি বলি যে ওই 4টে দিন যদি কারোর ব্যায়াম বন্ধ থাকে তাতে বিশেষ কোনো প্রভাব পড়বে না, ব্যায়ামটা না করাই ভালো। স্পর্শকাতর সবথেকে বড় দিস ওইটা যতটা না শারীরিক তাতে মানসিক, মানে ওই সময়টাতে ওই সময় সমাজের না, ওই সময় সমাজের তো চাপ সৃষ্টি হয়, তার তো বড় কথা ওই যে মেয়েটা তখন সেই যে কষ্ট সহ্য করে ওই সময়টাতে তার মানসিক অবস্থা অনেকটা ভেঙে পড়ে। ঠিক আছে, অতএব তাকে ওই 4টে দিন রেস্ট নিয়ে তারপরে আবার ব্যায়ামটা করলে ভালো। এটা আমার ব্যক্তিগত মত, আবার বলছি ব্যক্তিগত মতামত। আচ্ছা, এই জিম কি দাম্পত্য জীবনে কোনো রকম প্রভাব ফেলতে পারে, কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে? এই বিষয়টা কিন্তু আছে যে জিম বা নিয়মিত শরীর চর্চা যারা করে তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না, বা দাম্পত্য জীবনটা খুব একটা ভালো না, এরকম কোনো সমস্যা দেখা দিতে পারে না? এইটা যদি শোনা কথা হয় তাহলে অন্য প্রসঙ্গ, কিন্তু যদি কেউ যদি এরকম ডাইরেক্ট সামনে এসে বলে তাহলে এইটা এই তার উত্তরটা সামনাসামনি দেওয়াটাই ভালো। আমার মনে হয় না যে এরকম কোনো বিষয়টা আমার জানা আছে। আমি মনে করি কেউ যদি শুধু জিম বলে না, যে কোনো আগেও বলেছি যে আমি ব্যায়াম করতে ভালোবাসি, সেটা জিমে ব্যায়াম করতে না, আমি চাই সবার মধ্যে ব্যায়ামটা ছড়িয়ে পড়ুক। সেটা জিমে আসতে হবে তা না, সে হাঁটুক, সে সাঁতার কাটুক, সে রান করুক, যা শরীর চর্চা। আমি সবাইকেই বলি এবং আমার যারা আসাঙ্গে যুক্ত তাদের সবাই বলি যে তুমি শুধু আমার জিমে আসলেই ফিট থাকবা এমন কোনো বিষয় নেই, তুমি যেখানে যে সেখানে করতে পারো। আসলে সবার মধ্যে কিন্তু এই যে ব্যায়ামের কালচারটা ঢুকিয়ে দিতে হবে, যেন আমাদের স্নান করা, খাওয়া যেরকম নিত্য নৈমিত্তিক কাজ, সেরকম ব্যায়ামটাকেও আমাদের কিন্তু প্রতিদিনের কাজের মধ্যে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। এবং এই লক্ষ্যে কিন্তু আমাদের বিভিন্ন জিমের বড় বড় যারা কোচ আছে, আমার জিমের কোচ বিভিন্ন এই নিয়ে প্রচুর পড়াশোনা হচ্ছে, তারা প্রচুরভাবে তাদের জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে মানুষ অন্তত ব্যায়ামটা করুক। মানুষের যে ব্যায়াম সম্বন্ধে ভুল ধারণা, সেই ধারণাটা কেটে গিয়ে শরীর চর্চাটা, শরীর চর্চা করছে, যেখানে ইচ্ছা করুক, কিন্তু করুক, ঠিক আছে, এর কোনো প্রভাব নেই। এবং ব্যায়াম করলে, দীর্ঘদিন ব্যায়াম করলে সে সুফলই পাবে, তার কোনো কুফল আসবে না, এটুকু বলতে পারি। একটা বিষয় কিন্তু আমরা রাজীবের কথায় বেশ পরিষ্কার পেলাম, আসলে শরীর চর্চা নিয়ে আমরা যতটা জানি তার থেকে না জানার ভাগটা অনেক বেশি। আর মিথ মানে আমার পূর্বপুরুষরা বলে গেছেন বা বলেছেন কিনা, বা আমি কল্পনা করছি এটা করলে হয়, কারণ আমি ব্যায়াম করি না বলে আমার মনে হয় ব্যায়াম করাটা সঠিক নয়। কারণ আমরা সবাই নিজেদেরকে মনে করি সক্রেটিস, বা আমরা সবাই নিজেদেরকে মনে করি সিনেমা সত্যজিৎ রায় কিংবা সালমান খান। সে কারণের জন্য আমরা তাদের থেকে অনেক বেশি, এবং মনে হয় আমি এতটা জানি, এতটা বুঝি, আমাদেরকে অস্কার দিলে মনে হয় বেশি ভালো হতো। অস্কারটা অন্য কাউকে দেওয়া হচ্ছে, সেটা সঠিক নয়। আসলে তার কতটা সঠিক আর কতটা ভুল এই ব্যাখ্যাটা আমরা কখনো করি না, কারণ নিজেদের দোষ আমরা নিজেরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকগুলো ভুল আজ কিন্তু আমরা ভাঙতে পারলাম। জিম, যোগা, রাজীবের কথায় যে কোনো ধরনের শরীর চর্চা আমাদের জন্য ভীষণ জরুরি, আমাদেরকে সুস্থ রাখতে জরুরি।
আমাদের এই যোগা নিয়ে যে আলোচনা ছিল, জিম নিয়ে, তার আগে বলে রাখি রাজীব দীর্ঘদিন ধরে একটি জিম সেন্টারের সঙ্গে জড়িয়ে রয়েছে। বনগাঁর অতি পুরনো একটি জিম সেন্টার, আত্মশক্তি ব্যায়ামাগার, তাই তো? হ্যাঁ। কত বছর? 1963 সালে প্রতিষ্ঠা। 1963 সাল, ভাবা যায়? 1963 সাল থেকে আজও পর্যন্ত একই স্বমহিমায় চলছে কিন্তু এই জিমটি। এখন যার ট্রেনার হিসাবে দায়িত্বে রয়েছেন রাজীব সরকার। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, কিন্তু ভাববেন না যে রাজীবের বা আত্মশক্তি ব্যায়ামাগারে প্রমোশন করছি, তা নয়। কিন্তু ভালো লাগছে, স্বাধীনতার কয়েক বছর পর, মাত্র স্বাধীনতার গন্ধ তখনও ভারতবাসীর গায়ে লেগে রয়েছে। সে সময় এই জিমটা করেছিলেন, তৈরি হয়েছিলেন, স্থাপিত হয়েছিলেন। এটা খুব ভালো লাগে। আসলে তখন বাঙালির না এই ব্যায়াম, শরীর চর্চা এর প্রতি একটা মন ছিল। প্রত্যেকদিন সকাল বিকেলে শরীর চর্চার আসর বসতো। বাংলায় প্রতিটা মোড়ে মোড়ে কুস্তির আসর বসতো। আজকে যদি উনি আজকে মোবাইলে গেম খেলছে। হ্যাঁ, এখানে আটু বলে দিই যে ভারতবর্ষ থেকে প্রথম মিস্টার ইউনিভার্স এই বাংলার থেকে। হ্যাঁ, মহতোষ রায়, বিশ্বশ্রী মহতোষ রায় প্রথম মিস্টার ইউনিভার্স ভারতবর্ষের মধ্যে, এবং তারপরে হচ্ছে মনোহর আইচ। তারা দুজনেই বাঙালি, কিন্তু দুজনেই বাঙালি। মনোহর আইচ 4 ফুট 11 ইঞ্চি হাইট এবং যিনি 102 বছর বেঁচে ছিলেন। এবং আমাদের গর্ব, আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারি। আজকে এই ব্যায়াম, জিম কি বডি বিল্ডিং এর পথ দেখিয়েছি বাঙালিরা, একদম অস্বীকার করার কোনো উপায় নেই। একদম আমরা সারা দেশকে আমরা পথ দেখিয়েছি, তার পরবর্তীকালে অন্যান্য স্টেটে গিয়ে এসছে। একদম